হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদের চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব হচ্ছে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসের সম্পর্কে। যে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিসটা কি এবং ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে এটা দেওয়া আছে এবং বর্তমানে ভারতের সংবিধানে এই মৌলিক কর্তব্যের ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এবং বর্তমানে ভারতের সংবিধানে কি কি মৌলিক কর্তব্যের কথা আছে। টোটাল কিন্তু 11টি মৌলিক কর্তব্যের কথা আছে। আমি সব কিছু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তাহলে প্রথম থেকে দেখা যাক যে মৌলিক কর্তব্যটা কি। যে মৌলিক কর্তব্য, এখানে কর্তব্য বলতে বোঝাই যাচ্ছে যে আমরা ভারতে বসবাস করি, তাহলে প্রত্যেক নাগরিকের একটা কর্তব্য, সেখানে 11টি কর্তব্যের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে আমাদেরকে ভারতের সংবিধান কি প্রদান করে? মৌলিক অধিকার, আমাদেরকে মৌলিক অধিকার প্রদান করে, অর্থাৎ আমাদের বাক স্বাধীনতা, আমাদের ভারতের যেখানে খুশি চলাফেরার অধিকার আছে, আমাদের যে কোনো পেশা গ্রহণের অধিকার আছে, সাম্যের অধিকার। এমন আমাদের ভারতের সংবিধানে আমাদের যেমন অধিকার দেওয়া হয়েছে মৌলিক অধিকার, ঠিক তেমন দেশের প্রতি আমাদেরও কিন্তু কিছু কর্তব্য আছে। তাহলে সেই যে কর্তব্য দেশের প্রতি, আমাদের রাষ্ট্রের প্রতি আমাদের যে কর্তব্যটা, সেটাই হচ্ছে এখানে মৌলিক কর্তব্য। বোঝা গেল? তাহলে এই মৌলিক কর্তব্য কবে আসে ভারতের সংবিধানে? মনে রাখবে যে 1976 সালে, ঠিক আছে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? যে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে। 42তম সংশোধনী। তাহলে এই পয়েন্টটা মনে রাখবে যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা আসে। তাহলে এই যে 42তম সংবিধান সংশোধনী হয়, অর্থাৎ এখানে 42তম সংবিধান সংশোধনী মানে যে ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই দিন কিন্তু ভারতের সংবিধান কার্যকর হয়। তাহলে কার্যকর যেদিন হয় সেদিন কিন্তু ভারতের সংবিধানে এই মৌলিক কর্তব্যের কথাগুলো ছিল না। কবে আসে? 1976 সালে আসে। কিন্তু তখন কিন্তু ইমার্জেন্সি ছিল, ভারতে কিন্তু তখন একটা জরুরিকালীন অবস্থার সৃষ্টি হয়েছিল। আর তখন ভারতে যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী। তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আর কি, ইন্দিরা গান্ধী একজনকে বলেন, যে তার নাম ছিল শরণ সিংয়ের নেতৃত্বে কিন্তু একটা কমিটি গঠিত হয়। তারপরে সেই কমিটি একটা সুপারিশ দেয়, তারপরে সেই সুপারিশের ফলে এই যে মৌলিক কর্তব্য সেটা আমাদের ভারতের সংবিধানে যুক্ত হয়। তাহলে সেটা হয় হচ্ছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী। তাহলে এখানে 42তম সংবিধান সংশোধনী কি? যে আগে কিন্তু 41 বার সংবিধানে সংশোধন করা হয়েছে। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়ে যায়, তারপরে 41 বার সংবিধানে সংশোধন করা হয়েছে, মানে কোনো কিছু আর্টিকেল যুক্ত করা হয়েছে বা কোনো কিছু আর কি পরিবর্তন করা হয়েছে সংবিধানের মধ্যে। তাহলে সেটাকেই বলে সংশোধন। তাহলে 41 বার সংশোধন করার পর 42তম যে সংবিধান সংশোধনী, অর্থাৎ 42 বারের বার তখন যে সংবিধান সংশোধন করা হয়, তখন কিন্তু অনেক সংশোধন করা হয়। এর জন্য এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। তাহলে এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই কিন্তু 1976 সালে এই যে মৌলিক কর্তব্যটা, এটা ভারতের সংবিধানের পার্ট নম্বর 4, আমাদের ভারতের সংবিধানের কতগুলি পার্ট আছে? টোটাল 25টি পার্ট আছে। সেই 25টি পার্টের মধ্যে কিন্তু পার্ট নম্বর 4A, এই 4A কিন্তু যোগ হয়। আগে কিন্তু এই পার্ট 4A ছিল না। এই সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পার্ট 4A যুক্ত করা হয় এবং এই পার্ট 4A এর আর্টিকেল নম্বর 51A, এখানে কিন্তু আছে কি? যে মৌলিক কর্তব্য। এটা বোঝা গেল? ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি, কিন্তু তারপরে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় পার্ট নম্বর 4A, এবং তার মধ্যে যে আর্টিকেলটা আছে, শুধু একটা মাত্র আর্টিকেল আছে আর কি, 51A। ভারতের সংবিধানের আর্টিকেল নম্বর 1 থেকে শুরু করি। যে পার্ট 1-এর মধ্যে 1 থেকে 4 এই 4টি আর্টিকেল আছে। ভারতের 25টি পার্টের মধ্যে প্রথম যে পার্ট নম্বর 1, সেই পার্ট নম্বর 1-এ আর কি 1 থেকে 4 এই 4টি আর্টিকেল আছে। অর্থাৎ পার্ট নম্বর 1 বলে হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি,
ঠিক আছে, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এটা আছে পার্ট নম্বর 1-এ, 1 থেকে 4 নম্বর আর্টিকেল। তারপরে আছে দ্বিতীয় পার্ট হচ্ছে নাগরিকত্ব সম্পর্কে বলে, অর্থাৎ আর্টিকেল নম্বর 5 টু আর্টিকেল নম্বর 11, 5 থেকে 11 নম্বর আর্টিকেল আছে পার্ট নম্বর 2-এ। তারপর যে তৃতীয় পার্টে আছে হচ্ছে আর্টিকেল নম্বর 12 থেকে আর্টিকেল নম্বর 35, অর্থাৎ মৌলিক অধিকার। তারপরে পার্ট নম্বর যে 4, সেই 4-এ আছে ডিপিএসপি, অর্থাৎ নির্দেশমূলক নীতি, যেটা আগের ভিডিওতে আলোচনা করলাম। ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সেটা হচ্ছে পার্ট 4-এ। এইবার যুক্ত করা হয় পার্ট 4-এ। এখানে আছে এবার আর কি ডিপিএসপিতে 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেল আছে, ঠিক আছে। তাহলে এখন 36 থেকে 51 পরে পার্ট 4-এতে 51-এ এই আর্টিকেলটা যুক্ত করা হয়। আর এই আর্টিকেলের মধ্যেই 11টি কিন্তু আর কি মৌলিক কর্তব্যের কথা আছে, সেটা একটা একটা করে আলোচনা করব। আর মনে রাখবে যে কমিটিটার নামটা বললাম সেটা হচ্ছে শরণ সিং কমিটি, মনে রাখবে শরণ সিং কমিটি। এই কমিটির সুপারিশেই কিন্তু এটা আনা হয়, সুপারিশ, ঠিক আছে। তাহলে 1976 সালে এই কমিটি শরণ সিং এর নেতৃত্বে এই কমিটিটা আর কি তৈরি হয়েছিল, তার জন্য এই কমিটির নাম হচ্ছে শরণ সিং কমিটি। তাহলে এই কমিটির আর কি রিপোর্ট অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী কিন্তু আর কি এই পার্ট 4-এ যোগ করা হয়। 51 আর কি এতে এই আর্টিকেলের মধ্যে মৌলিক কর্তব্য কিন্তু দেওয়া আছে এখন বর্তমানে যা আছে। আর মনে রাখবে যে এই মৌলিক যে কর্তব্য, এই মৌলিক কর্তব্যের ধারণাটা ভারত আর কি অন্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে যে এই ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্যের যে ধারণাটা, এটা ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়া রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়, ঠিক আছে। তাহলে কোন দেশের সংবিধান থেকে আমাদের দেশে এই মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়, মনে রাখবে আগের ইউএসএসআর, এখন কিন্তু আর ইউএসএসআর নেই, অর্থাৎ এটা ভেঙে যায়, ঠিক আছে, 1991 সালে, ঠিক আছে, 15টি দেশে ভেঙে যায়। তাহলে আগে যে ইউএসএসআর ছিল অর্থাৎ সোভিয়েত রাশিয়া, সেই সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে কিন্তু এই মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়। তাহলে বোঝা গেল। তাহলে আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে যে আমাদের যে সংবিধানের 1976 সালে যে এই মৌলিক কর্তব্যগুলি যোগ করা হয়, তখন কিন্তু টোটাল 10টি মৌলিক কর্তব্য ছিল, কিন্তু বর্তমানে কিন্তু 11টি মৌলিক কর্তব্য আছে। তাহলে সেই যে 11 আরেকটি মৌলিক কর্তব্য যুক্ত হয়, সেটা যুক্ত হয় 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সংশোধনী, তাহলে এতটুকু মনে রাখবে। আর মনে রাখবে যে এই যে মৌলিক অধিকার বলতে মৌলিক কর্তব্য, এটা কিন্তু নন জাস্টিসেবল, অর্থাৎ কোনো নাগরিক যদি পালন নাও করে তাহলে কিন্তু কোনো আইনত কোনো দণ্ডনীয় নয় আর কি, তার বিরুদ্ধে কিন্তু কোনো দণ্ড দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না, সরকার তাকে শাস্তি দিতে পারবে না যে এই মৌলিক কর্তব্যগুলি তুমি পালন করনি, ঠিক আছে। তাহলে এগুলি হচ্ছে নন জাস্টিসেবল, মানে যে আইনত দণ্ডনীয় নয়, ঠিক আছে, বাংলাতেও লিখে দিচ্ছি, আইনত দণ্ডনীয় নয়। তার মানে এই যদি মৌলিক কর্তব্যগুলি কোনো নাগরিক যদি পালন নাও করে তাহলে কিন্তু তাকে কোনো আর কি দণ্ড দেওয়া হবে না, এটাই এর জন্য এটা নন জাস্টিসেবল। তাহলে আবার একবার রিভিশন করে দিচ্ছি যে এই এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোয়েশ্চন হয়, যে ভারতের সংবিধানের পার্ট নম্বর 4-এতে আছে কত নম্বর আর্টিকেলে, 51-এ, এটা মনে রাখবে। একটি আর্টিকেল আছে এই পার্টের মধ্যে, যেমন পার্ট 1-এ 4টি আর্টিকেল আছে 1 to 4, পার্ট নম্বর 2-এ আছে হচ্ছে 4 আর কি 5 to 11, তারপরে আর্টিকেল পার্ট নম্বর 3-এ আছে হচ্ছে
12 to 35, পার্ট নম্বর 4-এ আছে হচ্ছে আর্টিকেল 36 to 51, আর এবার পার্ট 4A-তে আছে হচ্ছে 51A। তারপরে এটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসে। এটা হচ্ছে শরণ সিং কমিটির সুপারিশে এটা আসে, আর তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। আর ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে এই যে মৌলিক কর্তব্যের ধারণা সেটা আমাদের ভারতের সংবিধানে গৃহীত হয়। আর 2002 সালে কিন্তু 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরেকটি আর কি এখানে 11টি হয়ে যায় মৌলিক কর্তব্য, ঠিক আছে, মৌলিক আর কি কর্তব্য 11টি মৌলিক কর্তব্য হয়ে যায়, আগে 10টি ছিল। আর এটা নন জাস্টিসিয়েবল, অর্থাৎ আইনত দণ্ডনীয় নয়। তাহলে আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এইবার দেখব যে 11টি যে মৌলিক কর্তব্য সেটা পরপর এখানে লিখে দিচ্ছি, তারপর এক এক করে বলছি, ঠিক আছে। তাহলে এখন দেখো মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে টোটাল এখানে 11টি মৌলিক কর্তব্য আছে, ঠিক আছে। 51 নম্বর আর্টিকেলের 51A নম্বর আর্টিকেলে এই এখানে 10টি লিখে দিয়েছি। আর 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে যে আরেকটি লাস্ট যে 11তম যে মৌলিক কর্তব্য যোগ হয় সেটা পরে বলছি, ঠিক আছে। প্রথমে এই 10টি দেখো, যেটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যোগ হয়। তাহলে ফার্স্ট মৌলিক কর্তব্য হচ্ছে যে সংবিধানকে মান্য করতে হবে, ভারতের সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের যে আদর্শ, প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট মৌলিক কর্তব্য, যে সংবিধানকে মান্য করতে হবে, সংবিধানের আদর্শ, তারপরে প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানাতে হবে। দ্বিতীয় কর্তব্য হচ্ছে যেসব মহান আদর্শ জাতীয় স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল সেগুলিকে সযত্নে সংরক্ষণ ও অনুসরণ। তৃতীয় হচ্ছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও আর কি সংরক্ষণ। তাহলে ভারতের সার্বভৌমত্ব মানে হচ্ছে যে ভারত, এই সার্বভৌমত্বর মানে হচ্ছে যে ভারত বিদেশি কিন্তু নিয়ন্ত্রণ থেকে মুক্ত, ঠিক আছে, আর কি অন্য দেশের দ্বারা পরিচালিত না, কিন্তু নিয়ন্ত্রিত নয়। ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা। তারপরে হচ্ছে 4 নম্বর কর্তব্য কি, যে দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া। যদি এমন আর কি হয় যে দেশ রক্ষা করার জন্য আমাদেরকে যেতে হয়, যুদ্ধে পর্যন্ত যেতে হয়, তাহলেও আমাদের কর্তব্য যে আমাদের যাওয়া উচিত। তারপরে হচ্ছে ধর্মগত, ভাষাগত, আঞ্চলিক ও শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে ভারতীয় জনগণের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ সাধন এবং নারীর মর্যাদা হানিকর প্রথাসমূহকে বর্জন করা। তাহলে আমাদের মধ্যে যে ভাষাগত অনেক পার্থক্য আছে, আমাদের ভারতে কিন্তু অনেক ভাষার লোকেরা বাস করে, ঠিক আছে, এক এক জায়গায়, পশ্চিমবঙ্গে বাংলা, বিহারে বিহারি, তামিলনাড়ুতে তামিল, অন্ধ্রপ্রদেশে তেলেগু। তাহলে আমাদের অনেক জায়গায় অনেক ভাষা আছে আমাদের দেশে। তাহলে যে ভাষাগত দিক থেকে ঊর্ধ্বে ওঠে, অর্থাৎ আর কি ভেদাভেদ না করে তার মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা, ঠিক আছে, ভারতের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত সবাইয়ের মধ্যে যে একটা ঐক্য স্থাপন, তার কথা বলা হয়েছে। তারপরে নারীদের মর্যাদা হানিকর প্রথাসমূহকে আর কি বর্জন করা। তারপরে হচ্ছে আর কি 6 নম্বর যে মৌলিক কর্তব্য সেটা হচ্ছে আমাদের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ। তাহলে আমাদের যে মিশ্র সংস্কৃতি বলতে যে আমাদের ভারতে কিন্তু একটা ডাইভার্সিটি কান্ট্রি, মানে অনেক সংস্কৃতি, মিশ্র সংস্কৃতি বলতে আমাদের যে দৈনন্দিন আচার আচরণ সেটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। তাহলে আমাদের ভারতে প্রত্যেকে কিন্তু আর কি প্রত্যেক জায়গার সংস্কৃতি কিন্তু আলাদা আলাদা। যেমন ট্রাইবেল এলাকা, যারা উপজাতি, তাদের কিন্তু সংস্কৃতি আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা। তাহলে এই যে তাদের মধ্যে যে একটা মিশ্রণ ঘটেছে, মিশ্র সংস্কৃতি, তার সেই ঐতিহ্যকে মূল্যদান এবং সংরক্ষণ। তারপরে 7 নম্বর মৌলিক কর্তব্য হচ্ছে বনভূমি, হ্রদ, নদ নদী, বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন সাধন এবং জীবন্ত প্রাণী সমূহের প্রতি মমত্ব পোষণ। কোনো জীবন্ত প্রাণীদের প্রতি কিন্তু আর কি অবহেলা করা যাবে না, যে কোনো প্রাণী দেখে, প্রাণীদেরও প্রাণ আছে, তাহলে তাদের প্রতি একটু মমত্ববোধ রাখা উচিত। তারপরে 8 নম্বর যে মৌলিক কর্তব্য সেটা হচ্ছে বৈজ্ঞানিক মানসিকতা, মানবিকতা, অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার সাধন। তারপরে যে 9 নম্বর মৌলিক কর্তব্য সেটা হচ্ছে সরকারি সম্পত্তির সংরক্ষণ ও হিংসা বর্জন।
10 নম্বর যে মৌলিক কর্তব্য সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে। এই ছিল 10টি মৌলিক কর্তব্য। আরও একটি আছে, সেটা আগে বলবো। তাহলে এই যে 10টি আর কি এখানের মধ্যে তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই যে 10টি মৌলিক কর্তব্য তোমরা একটু জুম করে দেখতে পারো, ঠিক আছে? লেখাগুলো ছোটো ছোটো মনে হচ্ছে, জুম করে দেখতে পারো। তাহলে এই যে 10টি মৌলিক কর্তব্য, এই যে এটা কিন্তু এই 10টি মৌলিক কর্তব্য 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে কিন্তু আসে। বোঝা গেল? আরেকটি যে মৌলিক কর্তব্য আছে সেটা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, ফার্স্ট এডটা এখানে লিখে দিচ্ছি। আর 11 নম্বর যে মৌলিক কর্তব্য সেটা হচ্ছে পিতামাতার বা অভিভাবকের কিন্তু কর্তব্যটা, ঠিক আছে? যে প্রত্যেক অভিভাবক বা পিতামাতার কি কর্তব্য, যে 6 থেকে 14 বছরের প্রত্যেক শিশুর শিক্ষার ব্যবস্থা করা, ঠিক আছে? 6 থেকে 14 বছরের প্রত্যেক শিশুর শিক্ষার ব্যবস্থা করা পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। পিতামাতা বা অভিভাবকের কর্তব্য, ঠিক আছে? এইটা একটা মৌলিক কর্তব্য যেটা 2002 সালে, এটা কিন্তু 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়। মনে রাখবে, এটা 42তম সংবিধান সংশোধনী, এটা 86তম সংবিধান সংশোধনী। যে এইভাবে লিখে দিচ্ছি, তাহলে দেখতে তোমাদের সুবিধা হবে। 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা 2002 সালে। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে 10টি যে ছিল মৌলিক কর্তব্য, তারপরে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 11 নম্বর মৌলিক কর্তব্যটা যোগ হয়, যে 6 থেকে 14 বছরের যে শিশুরা তাদের যে শিক্ষা ব্যবস্থা করা, সেটা কার দায়িত্ব? যে পিতামাতা বা অভিভাবকের একটা মৌলিক কর্তব্য। তাহলে বোঝা গেল? তাহলে আশা করছি এই মৌলিক কর্তব্য থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা করতে পারবে। আর বলে রাখি যে সংবিধানের টোটাল ক্লাসটা কিন্তু আমি করাচ্ছি, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ভারতের সংবিধানের 25টি পার্টের মধ্যে আমি পার্ট নম্বর 1, সেখানে 1 থেকে 4 এই 4টি আর্টিকেল আছে, সেটাও আলোচনা করেছি। পার্ট নম্বর 2, সেখানের মধ্যে আছে হচ্ছে আর্টিকেল নম্বর 5 থেকে 11, সেটাও আলোচনা করেছি। পরে আছে পার্ট নম্বর 3, সেখানে মৌলিক অধিকারের কথা আছে 12 থেকে 35, সেটাও আলোচনা করেছি। তারপরে পার্ট নম্বর 4, সেখানে বলা হয়েছে নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, সেটাও আগের ভিডিওতে আলোচনা করেছি। এবার পার্ট নম্বর 4A, এটাও আজকে আলোচনা করে দিলাম, তাহলে এটাও শেষ আজকে। তারপরে এটার থেকে কি এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে সেটা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।